আসসালামু আলাইকুম। আশার অঙ্কন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখান থেকে মনে হয় পানির শব্দ আসতেছে, ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া হয়েছে। এখানে দিয়ে বসে আসছি যে দেখি একটুখানি বসি জাস্ট, মানে সকালবেলা, এখন সকালটা 10টার বেশি বাজে, যেহেতু সকাল অনেক আগেই তো হয়ে গেছে। আর আমি তো এমনিতে একটু দেরিতে উঠি, তারপর রোজার দিন তো আরও দেরিতে। বড় ছেলে স্কুলে চলে যায়, সাহেব বাইরে চলে যায়, ওরা কেউ ডাকাডাকি করে না। আজকে আবার ছোটো ছেলেটা একটু রোজা আছে, টায়ার্ড আছে, স্কুলে যায় নাই, বললো যে আম্মা এত রোদ বাইরে, এত রোদ বলার মতো না, প্রচণ্ড পরিমাণে রোদ। রোজা রেখে পাঠাতেও না কেমন যেন খারাপ লাগে। আর ওরা তো বাচ্চা, বোঝে না। হেঁটে যেতে, মানে রিক্সায় যেতে বললে যায় না, হেঁটে যায় ফ্রেন্ডদের সাথে কথা বলতে বলতে। তো যাই হোক, নিজের কাছে খারাপ লাগে কেন জানো, তো বললাম যে আব্বু যায়ও না। তো যাই হোক, বাসায় আছে। আর আমি সকালবেলা উঠছি, পুরা বাসাটা বিধ্বস্ত হয়ে আছে। বাট মানে কিছুই করতে ইচ্ছা করতেছে না, নড়তেই ইচ্ছা করতেছে না, এরকম মানে এনার্জিটা আসতে মনে হয় একটু সময় লাগবে। তো যাই হোক, একটু চিন্তা ভাবনাও করতেছি বসে বসে যে না, কাজগুলো শুরু করে দিই, না হলে দেরি হয়ে যাবে। এই হলো অবস্থা। তো যাই হোক, আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে। রোজার দিনে আর মানে যে যতই খারাপ থাকুক না কেন বা যত ইয়াই থাকুক না কেন, রুটিনের মধ্যে থাকা হয় বা একটু হলে কর্মব্যস্ততার মধ্যে থাকা হয়, তারপরে একটু সময়ের বারাকাও থাকে আলহামদুলিল্লাহ। এই আর আমার মনে হয় যে প্রতি মাসের চেয়ে রোজার মাসে পেরেশানিটা আল্লাহর তরফ থেকে একটু মানুষের প্রতি কমই থাকে। সরি, আল্লাহর তরফ থেকে তো পেরেশানি থাকে না, মানুষের পেরেশানিটা আল্লাহ একটু কমায় দেয়, আমি এটা বোঝাতে চাচ্ছি। মানে একটা বলতে আর একটা বলে ফেলি। তো যাই হোক, এই হলো অবস্থা। তো এখন উঠি সকালে একটু, মানে আমার বাসার যে অবস্থা দেখলে মানে সব ভয় পেয়ে যাবে যে আল্লাহ এই অবস্থা কেন এখন। এই যে আমার ডাইনিংয়ের অবস্থা, প্রচুর আলো চতুর্দিকে, তারপরও লাইট না দিলে মনে হবে যে ডাইনিংটা এলোমেলো হয়ে আসছে। এখনও আমার খালামনে আসে নাই। ও মাই গড, 10টার বেশি, মানে কি বেশ খানিকটা বেশি বাজে। এই যে আমার এই রুমে উঠছি মাত্র, একদম যা তা অবস্থা। আমি এবার সেই রেখে দেখা যায় যে বড় ছেলের মাথার কাছে ইয়া করতে করতে ঘুমাই গেছি। এই যে এই রুমটাও এলোমেলো হয়ে আছে। সাহেব চলে গেছে বাইরে, ওয়াশিং মেশিনের কাপড়গুলো দেওয়া হয় না, যেদিন দেরি হয়। ও মাই গড, এখানেও তো কাপড় রয়ে গেছে, খেয়ালই করিনি। আরও কিছু কাপড় দেওয়া দরকার ছিল। তো যাই হোক, ভাবলাম যে সকালটা শুরু করে দিই। সকালে মাহিনকে দিয়ে একদম ফ্রেশ গরুর গোশত নিয়ে আসছি, যে রান্না করবো ভাবছি। ওই জায়গাটা এলোমেলো হয়ে আছে। এখানে বেশ কিছু জিনিস ইয়াতে দিতে হবে, কি যেন বলে, সকালে মাহিনকে দিয়ে একদম সুন্দর গোশ দিছে রিয়াদ। রিয়াদ মানে আমার গোশের দোকানের যে ছেলেটা, এই ওকে ফোন করে দিছিলাম, বললো ভাবি পাঠিয়ে দেন। তো যাই হোক, ভাবছি যে একটু শুটকি মাছ রান্না করব, একটু গরুর গোশ রান্না করব, এই হলো চিন্তা ভাবনা আছে। এখন দেখা যাক। মাহিন, আব্বু তোমাকে কিন্তু আজকে চুল কাটতে যেতে হবে, এর জন্যই তোমাকে আমি স্কুলে অতটা প্রেশার দিলাম না বাপি। মাহিনের চুল এত তাড়াতাড়ি বড় হয়, এত তাড়াতাড়ি বড় হয়, তা বলার মতো না। মনে হয় যে 2 সপ্তাহ হয়ে যেতে পারে না, এর মধ্যে বড় হয়ে যায়। গোশটায় যে মানে এমনি ভালো, তবে একটু তেল আছে মনে হচ্ছে, এই জন্য পানিতে একটু ভিজিয়ে রাখছি যে একটু ইয়া হোক। এই যে রান্নাঘরের জানালাটা ফুল খুলে দিলাম। এই যে আমার রান্নাঘরের গ্রিলগুলো কত ফাঁকা ফাঁকা না, ফাঁকা ফাঁকাটা কিন্তু আমি ইচ্ছা করে রাখছি, কারণ এতে দেখা যায় যে খালাদের ক্লিন করতে, গ্লাসটা ক্লিন করতে খুব সুবিধা হয়। তো যাই হোক, অনেক বক বক করছি, সকালটা না হয় শুরু করে দিই। আজকে ডাল দিয়ে রান্না শুরু করলাম। খালাকে বলছিলাম ডালটা উঠায় দিতে, কিন্তু আমার খালা ডালটা আজকে এত বেশি পরিমাণে উঠায় দিছে যে আমার এই ডালের হাঁড়িতে ডাল আটবে কিনা সন্দেহ। এখন আমি হাসবো না কানবো বুঝতে পারতেছি না। তো যাই হোক, কিছুটা ডাল অন্য বাটিতে রাখলাম, কারণ আটা সম্ভব না, কারণ গরমের দিনে এমনিতে ডাল মানে আজকের ডাল কালকে অতটা মজা লাগে না, তারপরেও পরিমাণে বেশ বেশি হয়ে গেছে। নতুন খালারা হলে না এটা একটা সমস্যা, মানে বাসার সিচুয়েশন বুঝতে পারে না। তো যাই হোক, সেটা বললে আর লাভ নেই। পাশে চলে দিচ্ছি হলো একটু শুটকি মাছ। আমার সাহেব বাবা রোজার দিন তো, মানে কি বলবো, কি মানে কোনো জিনিসই ঠিকঠাক মতো মানে প্রেফার করে না, এরকম খায় কিন্তু দেখা যায় যে মুখ ফুটে যে বলা কিছু বলে না, কিন্তু আমি তো মানে একদম চিন্তায় থাকি, বড় ছেলে কী খাবে, ছোট ছেলে কী খাবে, সাহেব কী খাবে। তো যাই হোক, শুটকি মাছটা কিন্তু আমরা আগে তেলের উপরে লবণ দিয়ে এভাবে ভেজে নিই, আম্মা যেভাবে করে, আসলে আম্মাকে এভাবে করতে দেখছি, আমিও ঠিক এভাবে করলাম। আর কি জানো, ইদানিং ঝালের পরিমাণটা বোঝাই যায় না, কাঁচামরিচ বেশি দিলে দেখা যায় যে বেশি ঝাল হয়ে যায়, আবার যেদিন একটু কম দিই সেদিন ঝালই হয় না। এই ঝাল নিয়ে আমি এক বিশাল কনফিউশনে আছি।
তো যাই হোক অল্প কয়েকটা মলা মাছ ছিল, ভাবলাম যে মলা মাছ দিয়ে ওই যে কালকের তরকারি বেঁচে গেছিলো সেটা বক্সে রেখে দিছি, তো ভাবলাম যে ওটা দিয়ে কয়েকটা শুটকি একটু ভুনা করে ফেলি যদি একটু ভালো লাগে। আর আজকে ইফতারিতে ইফতারি খাবে না, ইফতারি বলতে যেটা বোঝায় বুট ছোলা বড়া এগুলো ছেলেরা একদম না করছে। তো ভাবলাম যে তাহলে গরুর গোশ শুটকি মাছটা একটু ভুনা করি, ডালটা রান্না করি, অ্যাজ ইউজুয়াল কিছু করার চেষ্টা করতেছি। দেখা যাক, খিচুড়ি খাওয়া যাবে না, আজকে প্রচণ্ড পরিমাণে রোদ, গরম আছে সেটা বলবো না, আমার বাসায় আজকে প্রচণ্ড পরিমাণে বাতাস আলহামদুলিল্লাহ, সেই সাথে ধুলাও প্রচণ্ড পরিমাণে, এখন আর আলহামদুলিল্লাহ বলতেছি না, ধুলার অত্যাচারে আমি একদম জর্জরিত অবস্থা। তো যাই হোক, এই যে একটু গরম পানি দিয়ে দিলাম, আর না মানে গুঁড়া মরিচটা আমার সাহেবও বলছে যে একদম তরকারিতে দিও না, এর জন্য শুটকি মাছে একটু মানে মরিচটা দিলে ভালো হয়, কিন্তু দিলাম না যে থাক। তো যাই হোক, প্রেশার কুকারে ভাবতেছি যে গরুর গোশটা উঠায় দিই। আর এখানে এই যে আমার শুটকিটা বেশ খানিকটা কষানোর পরে কিন্তু পানি দিয়ে দিলাম। ফুলকপি শুটকির সাথে যায় না যদিও, কিন্তু কাটা ছিল তো জাস্ট অল্প মনে হয় কয়েকটা টুকরা, এর জন্য আর আলাদা করে ফেলে দিলাম না যে থাক আজকে না হয় এভাবেই না হয় চলুক। তো যাই হোক, হাঁড়ি পাশে দিয়ে দিলাম হলো বিশাল বড় হাঁড়িটা। আজকে ছোট ছেলেকে স্কুলে পাঠাই নাই, জোর করে পাঠালাম সেলুনে। বাচ্চাদের চুল বড় হলে না ওদের কেমন লাগে সেটা আমি জানি না, তবে আমার মনে হয় দেখতে চোখের মানে রাজ্যের অশান্তি লাগে। তো যাই হোক, মানে একদম বলে কয়ে সে কালকে যাবে কালকে যাবে, তো কালকে তো ফ্রাইডে অনেক ভিড় হবে, তো বললাম যে না আব্বু আজকেই যাও। তো যাই হোক, ও গেছে চুল কাটতে, এই সুযোগে আমি ভাবলাম যে রান্নাটা শেষ করে ফেলি, ঘর বাড়ি তো সব গোছানো শেষ হয়েই গেছে। আম্মার সাথে কিছুক্ষণ গল্প করলাম তো বক বক করে, তো ভাবলাম যে এই যে আদাটা দেখেন এভাবে করে রাখলে কত সুবিধা হয়, রসুনটাও ভাবছি যে এবার এভাবে করে রাখবো ইনশাল্লাহ। তো যাই হোক, এই যে আমি সুন্দর করে মানে ইয়াটা কষায় নিই। আর গরুর গোশ আর কী দেখাবো, আমার একটা ছোট মানে ম্যাডামের ছেলে, আমাদের ছোট ভাই সম্পদ, সেদিন লেগছে আপু গরুর মাংস রান্না করবা কবে। তো ভালোই লাগলো যে আমি তো ভিডিওতে ম্যাক্সিমাম মানে গরুর গোশই বেশি রান্না করি, ও সেটা বলছে, আমি সিরাজগঞ্জ গেছিলাম তো সেটা বলছে যে আপু তুমি কি বাসায় আসো। আসলে ভিডিও দেখে যখন কেউ এরকম কোনো কমেন্টস করে না, পেজে হোক বা ইউটিউবে হোক, খুব ভালো লাগে, খুব ভালো লাগে, অন্যরকম একটা অনুভূতি কাজ করে। তা বললাম যে না রে আমি তো ঢাকায়। তো যাই হোক, বললো যে তোমার হাতে গরুর মাংস খেতে আসবো। তো যাই হোক, মানে ছোট ভাইরা অনেক বড় হয়ে গেছে, আমরা যেমন বয়স বেড়ে গেছে ওদেরও তাই। তো আজকে যে গরুর গোশের এই মশলাটা বাসায় আছে দেখলাম ক্যাবিনেটে, তো ভাবলাম যে এটা দিয়ে না হয় রান্নাটা শেষ করি। তো যাই হোক, সব দিয়ে দিছি, কেন যেন আজকে রান্না করতে না মানে বাতাস আসতেছে, কিছুতেই জানালা খুলে রাখা যাচ্ছে না। তো আর একটু গলাও কেমন আটকে আটকে আসতেছে, ভালো লাগতেছে না। রান্না করবো আর ঝটপট করে বের হয়ে যাব। বড় ছেলে এখন স্কুল থেকে আসে নাই, ছোট ছেলে আসলে ভাবতেছি যে কাজ শেষ হয়ে যাবে, ওকে জলদি জলদি মানে রোজার দিন বাচ্চাদের কিচ্ছু বলা যায় না, ওরা রোজা থাকে তো মুখের দিকে তাকালে কেমন যেন মায়া লাগে, যাতে ছোটো ছোটো বাচ্চারা ওরা সেহরিতে কিছু খেতেও চায় না ঠিকঠাক মতো। এখন রোজা ফরজ, রোজা এটা তো বাচ্চাদের জন্য ফরজ হয়ে গেছে। এই আর ওরা তো কিছুতেই ভাঙবে না, বড়টা তো প্রশ্নেই আসে না, ছোটোটা তার চেয়ে আরও কট্টরপন্থী, মানে সে তারাবির খতম তারাবি কোথায় আছে সেই মসজিদে যাবে, মানে বড়দের সাথে তার এলাকার যত সব মুরব্বী যারা আছে, যারা আমাকে ভাবি বলে আপা বলে, তাদের সাথে তার রিলেশন। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আমার আব্বাও সবসময় বলতো যে নিজের চেয়ে বয়সে একটু ম্যাচিউর, তার সাথে মেশার চেষ্টা করবা। তো এটা সবসময় আমার ছোটো ছেলেটা যদিও আমি শিখাই নাই, কিন্তু আপনা আপনি গড়ে উঠছে। আসলে কিছু জিনিস তো ভাই বোন বাচ্চাদের মধ্যে আসবেই, তাই না? মাঝে মধ্যে দেখি যে অনেক বয়স্ক লোক রাস্তায় দেখা হলে বলে যে অমুক আপনার ছেলে না, অমুক আপনার ছেলে না তখন বলে যে হ্যাঁ আমার ছেলে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলবেন সবাই, এই মাঝে মধ্যে প্রশংসা করি। আসলে আমার তো ধন সম্পদ টাকা পয়সা অনেক কিছু নাই, আমার আছে দুইটা সন্তান, এই যাদের আমি আমি মনের মতো করে গড়ে তুলতেছি তা না, ওরা মানে জাস্ট আলহামদুলিল্লাহ আমাকে কোনো প্যারা দিচ্ছে না, এটাই আমি হাজার হাজার শুক্রিয়া। এর কারণ আমি কোনো কিছুতে প্যারা নিতে পারি না। আর এই যে আমি কাজ করবো আর রান্নাঘর বিধ্বস্ত হবে না, সেটা তো হতেই পারে না। তো যাই হোক, এই যে গরুর গোশত আমি এভাবে করে দিচ্ছি। তো যাই হোক, আজকে গরুর গোশত অনেকক্ষণ ভিজায় রাখছিল খালা, একদম দেওয়া মাত্রই পানি উঠে গেল। তো যাই হোক, এখন ঝটপট করে প্রেশার কুকারটাও না চেঞ্জ করতে হবে, ইদানিং খুব ডিস্টার্ব করতেছে। আর এখানে যে আমার শুটকি মাছটা হওয়ার মধ্যে এখন জালটা একটু জোরে দিয়ে একদম মানে চচ্চড়ি করে ফেলবো। শুটকি মাছের ঝোল নট অ্যালাউ একদম, কিন্তু ঝালটা নিয়ে, ঝাল এবং লবণটা নিয়ে খুব কনফিউশনে আছি যে কি হলো মানে বোঝা যাচ্ছে না, এই হলো অবস্থা। আর এই পাশে গরুর গোশটার হলো এই অবস্থা।
তো যাই হোক আম্মা বললো যে রান্না করতে যদি ঝামেলা মনে করো তাহলে না হয় আমি পাঠিয়ে দিতে। বললাম যে না আম্মা, খালা যেহেতু আসছে সমস্যা হবে না। আর আজকে ইফতারের সময় ভাবছি যে একটু ডিম ভর্তা করবো। ডাক্তার আমাকে প্রচুর পরিমাণে ডিম খেতে বলছে, বাট ডিম আমার কাছে একদম অশান্তি লাগে। মানে রোজার ডিম কিভাবে খাবো, মানে ভালো লাগে না ডিম খেতে, আর ডিম রেডি করতে আমার কাছে আরও কেমন যেন অস্বস্তি লাগে। তো ভাবলাম যে আজকে ডিম ভর্তাটা আম্মার বাসায় সিহেরিতে খুব খায়, তা আমার অতটা খাওয়া হয় না। আর এটা করতেছি হলো যখন আপনারা দেখবেন যে গরুর গোশতে একটু তেল বেশি হয়েছে, তেল বেশি মানে গরুর তেল যেটা মানে তরকারিতে উপরে ভেসে ওঠে, তখন এভাবে চাউলের গুঁড়াটা একটু দিয়ে, এটা কিন্তু আমার কুসুম কুসুম গরম পানিতে চাউলের গুঁড়াটা দেওয়া, এটা আমি ওভেনে পানিটা গরম করে নিয়েছি। এটা জাস্ট তরকারি কষানোর সময় যখন আপনি ঝোল দিবেন তখন দিয়ে দিলে উপরে তেলটা আর ভাসবে না। আমার বাসায় যেমন তরকারিতে যদি তেল ভাসে তাহলে মিশন একটু মানে করে, মানে সে ঝোলটা সে নিতে চায় না, মানে কনফিউশনে থাকে। তো যাই হোক তার কনফিউশনটা দূর করার জন্য আমি কিন্তু এটা যখন দেখা যায় যে বেশি হয়ে যায়, মানে তেল তেল লাগবে মনে হয় আমার কাছে, তখন আমি এটা দিয়ে দিলে লাস্টে হয়ে যায়, তখন আর তেলের ভাবটা ঝোলের উপরে থাকে না। এটা জাস্ট মানে অ্যাজ ইউজুয়াল নিজেরা খাওয়ার জন্য। এটাকে আমাদের দেশে পিটুলি বলে, আপনাদের দেশে কি বলে জানি না, বা অন্যান্য যারা ভিডিওটা দেখেন জানাবেন। এটা আমাদের একদম সিরাজগঞ্জের ভাষায় বলে পিটুলি। তো যাই হোক আমার ফ্রিজে একটু চালের গুঁড়া ছিল, সেটা দিয়ে আমি করে দিলাম, ঝোলে একটু দিয়ে দিলাম যাতে ঝোলটা তেল তেল না হয়। আর এই যে বাইরের পরিবেশটা দেখালাম, আর আমার রান্নাঘরটা আমি এখন চকচকে ঝকঝকে নিজের হাতে, সব কিছু আমার কাছে নিজের হাতে করতে ভাল লাগে। বিশেষ করে পরিষ্কারের কাজটা, যেটা খালা চলে গেছে পুরা ঘর বাড়ি মুছে দিয়ে গেছে, রান্নাঘরও মুছে দিয়ে গেছে, কিন্তু উপরের যে চকচকা ভাবটা সেটা তো আমাকেই করতে হবে। তো যাই হোক জারটা কেন যেন বারবার আটকাচ্ছিলাম কিন্তু খুলে যাচ্ছে। এটার সাথে এখন কিছুক্ষণ যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে তারপর আবার রান্নাঘর একটু উপরে উপরে মুছে দিতে হবে। এটা ভিতরের দাগ উপরের দাগ না, সেটা আবার একটু দেখার চেষ্টা করলাম। তো যাই হোক সব সময় বলি যে ঘরের যত্ন যত নিলাম অতটা যদি নিজের যত্ন নিতাম কত উপকারী না হতো। তো যাই হোক এখনও গোসলে যেতে পারলাম না, এই যে জগটা অনেক ভার অনেক ভার। এটা আবার দেখা যায় যে মানে রোজার দিনে তো অ্যাজ ইউজুয়াল লাগবেই, এটা নিয়ে আবার আর একটা জ্বালা। খালাকে তো ধুতে দিতে মানে ভয় লাগে যে ফেলে দিবে। আর এখন এই যে রান্নাঘরটা পুরোপুরি ক্লিন করে বের হয়ে যেতে হবে। তরকারি এখন হলো বাগার দিব না। 2টা অলমোস্ট সব কাজ শেষ। তো আমি গতকাল রাত্রে না আমার এখানে একটা বিশাল বড় কুকারের যে দোকান আছে, ওটা হলো জাবেদ ভাইয়ের দোকান। জাবেদ ভাইয়ের দোকান থেকে আমি এটার না জাস্ট ফ্রাই প্যান না, এই যে এটা পারচেস করছি, ইউনিকের। এটা খুব সুন্দর না, এই যে খুব বড়ও না খুব ছোটও না, এই যে সাইজটা এরকম। এটা কিন্তু ইউনিকের, পিছনে এরকম যে গ্রানাইটের করা। এই আমার তো কোনো কিছু দেখলে আমি একদম পাগল হয়ে যাই, রান্নার কোনো কিছু দেখলে আমার ভাল লাগে এরকম। তো ভাবলাম যে না এটা আমার লাগবে। এটা কিন্তু একটা লেখার দাগ, মানে প্রাইজের একটা মনে হয় ছিল, সেটা অন্য কিছু না। এই যে এটা জাস্ট আমি কালকে পারচেস করছি, আমার কাছে খুব পছন্দ হয়েছে। মনে হচ্ছে কখন রান্না করব এরকম মনে হচ্ছে। ছোট্ট, এখন বাজে 1:45, বাসার অলমোস্ট বলবো না সব কাজ শেষ, জাস্ট গরুর গোশটা বাগার দেওয়া বাদ আছে। এটা ভাবতেছি এখন গরম তো এখন আর দিব না, নাকি দিবই বুঝতে পারতেছি না। তো যাই হোক দিলে না হয় দিয়ে ফেলবো, অন্ধকার লাগতেছে। আর হলো গোসল করে জাস্ট নামাজ কালাম শেষ করব। এই হলো বড় ছেলে এক্সাম দিয়ে চলে আসছে বাসায়। এই যে আমার ডাইনিং ড্রয়িং আবার ডিপ ক্লিন সব। মুখে আমার যে অনেকক্ষণ রান্না করেছিলাম না, মুখ একদম তেল চিটচিটে হয়ে গেছে। ডিপ ক্লিন আবার একটু করতে হবে, ফ্যান ট্যান মুছতে হবে 2টা দিন পরে, এখন না, মানে সিরাজগঞ্জ যাওয়ার আগে করে গেছিলাম তো সব ঠিকঠাক আছে। আর এই যে আমার মাহিন একটু সবাইকে সালাম দাও। মন খারাপ কেন? মাহিনকে আমি তো বকা দিছি তো এর জন্য মন খারাপ। এটা হাসো তাব্বো, আমি তোমার ভালোর জন্য বকা দিছি বাপরে। আজকে তোমার ম্যাম আসবে দেখো ইনশাল্লাহ। মাহিনের ম্যামের নানি শিখ, সবাই একটু দোয়া করবেন। সবাই তো নানিকে ভালোবাসে, তারপরে ম্যাম অনেক ভালোবাসে বাবা, নানির প্রতি তার অনেক সফট কর্নার, মানে মিশনের যেরকম সেরকম। আপনার মানে সবাই আবার ভাববে যে আপনি কীভাবে জানলেন। উনি ফেসবুকে মাঝে মধ্যেই নানিকে নিয়ে অনেক কিছু লেখে, তো এই আমিও দোয়া করতেছি যে আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। উনি মাঝে মধ্যে অসুস্থ হয়ে হসপিটালে থাকেন, তো তখন দেখা যায় না নানি বাবা। তো যাই হোক মাঝে মধ্যে হসপিটালে থাকেন, ম্যাম সাথে থাকে। এর জন্য 2 দিন হলো আসতে পারতেছে না। মানে মাহিনের ম্যামটা প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ একজন মানুষ, সে এমনি মানে আছে না টিচাররা, যে কিছু টিচার আছে যে মানে সুযোগ পেলে বাদ দেয়, উনি এই ধরনের মেন্টালিটির না। আর এই ধরনের মেন্টালিটির হলে আমার বাসায় 3-4 বছর মানে হতো না, রেগুলারিটি মেনটেন করতে পারতো না। তো যাই হোক রোদ কাপড় চোপড় শুকিয়ে গেছে, বক বক করতে করতে এগুলো উঠাই, যে একটু অন্ধকার হয়ে গেছে। লাল জামা আর ভাবছি ইদানিং আর পরবো না। আব্বু তাহলে পড়া শেষ করো মা। হ্যাঁ
মাহিনকে পড়া শেষ করতে বলছি যে তুমি আগে পড়া শেষ করো, তারপরে যা করার করো। তাই কাপড় চোপড়গুলো একটু উঠাই, যেহেতু সময় আসছে, 1:45 বাজে, 2টার দিকে না হয় সব কিছু শেষ করব। মিশন ওয়াশরুমে গেলে ফ্যানটা লাইটটা দিয়ে যাবে, এটা কেন যেন মিশনের ইদানিং অভ্যাস হয়ে গেছে। বন্ধ করার কথা খেয়াল থাকে না, নাকি করে না আমি বুঝতে পারি না। এই যে এদিকে কাপড় চোপড় মোটামুটি শুকাইছে, সব তুলবো না, কিছু আবার বিকালের জন্য রেখে দিই। এখন আর ভালো লাগতেছে না এগুলো ভাস টাস করতে, যে সব গোছানো। বড় ছেলে এখন এই রুমটাতে সে থাকবে, এই রুমটা থেকে তার ঠান্ডা লাগে। তো যাই হোক, আমরা তো সারাদিন 3 জন, বিকাল হলে 4 জন, এই 4 জন 4 রুমে সময় কাটাতে বেশি পছন্দ করি। এই হলো অবস্থা। তো যাই হোক, আর কি যেন বাদ আছে না, মোটামুটি শুধু ডাইনিংয়ে লাইটটা জ্বলতেছে। বাসা চতুর্দিকে এত আলো, তাও ভিডিও করার সময় মনে হয় কি অন্ধকার লাগে, অন্ধকার লাগে, আলো স্বল্পতাটা কাজ করে। তরকারিটা কি বাগারি দিয়ে আসবো নাকি মনের মধ্যে মানে খসখস খসখস করতেছে। ওহ, আমি যে কি বলি না, একদম মেড ইন সিরাজগঞ্জ, তো আমি সিরাজগঞ্জের মতো করে কথা বলি। তো যাই হোক, আবার না হয় বিকালে দেখা হবে। কিছুতেই মন মানাতে পারলাম না, আসলাম বাগার দিতে, যে বাগারটা দিয়ে যাই বিকালবেলা, তাহলে আর ঝামেলা হবে না। আমি একদম 2:30টার মধ্যে দেখা যায় যে রেস্টে চলে যাই, আসরের নামাজের পরে, সরি আজানের পরে উঠি, আর রান্না করে ঢুকতে ঢুকতে 5:30। আজকে অবশ্যই একটু ভাত রান্না করতে হবে, ভাত রান্না করতে 15 মিনিটের বেশি লাগবে না। তো যাই হোক, তো ভাবলাম যে আজকে যেহেতু একটু চাউলের গুঁড়াটা দিছি, এই কারণে একটু রসুন দিলাম ইয়াতে বাগারে। তো যাই হোক, আমার এই ইয়াটা না মানে বাগার দেওয়ার জন্য খুব উপযুক্ত একদম। হাঁড়িটা লম্বা অনেক, আম্মার সাথে কথা বলতে বলতে কাজটা শেষ করে ফেলছি। তো যাই হোক, রান্নাঘরটা এখন সুন্দর করে নিখুঁতভাবে মুছে টুছে বের হয়ে যাব, শুকনা ন্যাকড়া দিয়ে ঝকঝকে চকচকে করে। এই যে এখান দিয়ে বাইরের ইয়াটা দেখা যায়, আমার মানে ফাঁকা থাকার কারণে বেশ সুবিধা হয়। তো এটি ইফতারের আগে ডিম তো ইয়া করতেই হবে। তো যাই হোক, সব কিছু তো রেডি করে রাখছিলাম। তো এখন এই যে 4টা ডিম ভাবছি যে ভর্তা করে ফেলবো। ডিম ভর্তাটা না আমার বড় ছেলেও পছন্দ করে, ছোট ছেলে তো বাবার মতো ডিম খায় না। এখন তার বাবা একটু খাওয়া শুরু করছে, কিন্তু ছোট ছেলে কিছুতেই, এখন তার যে কবে অভ্যাস হবে আল্লাহই জানে। তো যাই হোক, তো ভাবলাম যে ইফতারের আগে আগে, এতক্ষণ কিন্তু শুয়েই ছিলাম, আর এটা 2:45 থেকে একদম আসরের নামাজের পর পর্যন্ত এই মাত্র নামাজ পড়ে উঠে রান্না করে আসছি, যে না এখন আর মানে দেরি করা যাবে না, আস্তে আস্তে সব রেডি করে ফেলি। পাশে কিন্তু আমার ভাতও দিয়ে দিছি। তো যাই হোক, আমার বড় ছেলে শরবত রেডি করতেছে, আর আমি ভাবলাম যে এই সুযোগে ডিম ভর্তাগুলো করে নেই। তো মাহিন বলতেছে, আম্মু ডিমগুলো দেখতে কত সুন্দর দেখা যায়, কিন্তু আমার খেতে ইচ্ছা করে না। তো তাকে একটু বকা দিচ্ছিলাম বারবার যে তুমি তো খাওয়া শিখবা না। তো যাই হোক, ছেলেরা সব সময় বলি আপনাদের যে ওরা কাজে অনেক সহযোগিতা করে, অনেক সহযোগিতা করে। ওরা যদি সহযোগিতা না করতো বা বেশি এলোমেলো করতো, তাহলে আমার জন্য প্যারাটা মনে হয় আর একটু বেশি হতো। কিন্তু যে মানে দেখেন যে না, ওরা সেটা করে না কখনো। দেখা যায় যে যে কাজগুলো মানে ওরা পারে, সেগুলো আমি বলার আগেই মোটামুটি ওরা করে ফেলে। যেমন এই যে ইফতারের আগে শরবতটা রেডি করা, টেবিলটা রেডি করা, বা আমি যখন নামাজে চলে যাই টেবিলটা পরিষ্কার করা, টুকিটাকি কাজগুলো একটু চেষ্টা করে। আর ডিম ভর্তা না সবসময় দেখতে ভাল লাগে, এটা আমার মিশন সবসময় বলে যে আম্মু ডিম ভর্তা না দেখতে ভাল লাগে। তো যাই হোক, এই যেভাবে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে ডিম সবসময় ভর্তা করি, যখনই করি, প্রতিদিন তো আর করি না, 7 দিনে 1 দিন বা 2 সপ্তাহে 1 দিন, এভাবেই। ইফতারের সময় হয়ে গেছে, আমাদের আজকের ইফতার হলো ভাত, সাদা ভাত, এখানে আছে গরুর গোশ, এখানে আছে ডিম ভর্তা, এখানে আছে পাতলা ডাল, আরও আছে শুটকি মাছ ভুনা, এখানেও আছে গরুর গোশ, শসা আর লেবু। ওর বাবা নাই, আমাদের মনটা খুব খারাপ, আসতে দেরি হবে 1 ঘন্টা, গোসল করে ইফতার করে নিও। তো সবাইকে খেজুর আছে, আর কি বল, মাহিন যেন কি বলতেছে বারবার। তো যাই হোক, মাহিন বাবাকে খুব মিস করতেছে, এই আমাদেরও খারাপ লাগতেছে, ওর বাবা নাই দেখে টেবিলটা সাজানো গোছানো হয় নাই। তো যাই হোক, এই হলো আমাদের আজকের ইফতার।